মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেটকে পড়াতাম, টুকটাক ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটকেও পড়াতাম। তো এখানে আমি সাধারণ জ্ঞান, তারপরে ইংরেজি, এছাড়া বিজ্ঞানের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো পড়াতাম। তো সবসময় আমি পড়ার ভিতরেই ছিলাম। যে জিনিসগুলো আমি যখন বিসিএস দেওয়া শুরু করি তখন অনেক বেশি হেল্প করে। লিখিত এবং ভাইবা দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন পত্রিকা এবং আমাদের আউটসাইডের যে নলেজ গুলা রয়েছে সেগুলা। স্পেশালি ভাইবার ক্ষেত্রে আমি একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমি যেদিন 44 বিসিএস লিখিত পাশ করি ওই মুহূর্ত থেকে আমি যার সাথেই কথা বলি না কেন প্রত্যেকটা মানুষকে আমি মনে করতাম যে সে আমার ভাইবা নিচ্ছে। উপজেলায় প্রশাসন ক্যাডারের দুইজন থাকেন, একজন ইওনো স্যার থাকেন এবং আরেকজন এসিল্যান্ড স্যার থাকেন। অপরদিকে স্বাস্থ্য ক্যাডারে প্রায় 30-এর আশেপাশে হয়তো থাকবে, উপজেলা ভেদে সেটা ভ্যারি করে। আমি যেহেতু উপজেলায়ও সেবা নিয়েছি বা আমার হাসপাতালেও আমি গিয়ে উপজেলা হাসপাতালেও গিয়েছি, তো আমি দেখেছি দুইটার ভিতরে হিউজ ডিফারেন্স থাকে। প্রিয় দর্শক, মেডিভয়েসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আবু নাইমুরের। আজকে আমরা কথা বলবো একজন মেধাবী চিকিৎসকের সঙ্গে, যিনি 44তম বিসিএসে অ্যাডমিনে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এবং 45তম বিসিএসে কাস্টমস অ্যান্ড এক্সারসাইজ ক্যাডারে তিনি চতুর্থ হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার সাজিদুল ইসলাম দুলু। দুলু ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই, আমাকে আপনাদের সাথে অ্যাড করার জন্য। খুব চমৎকার একটি ফলাফল করেছেন আসলে। মানে এই ফলাফলগুলো সব সময় গর্ব করার মতো। এটা পরের জেনারেশন, আগের জেনারেশন যারা আছে তারাই আসলে আপনাকে নিয়ে গর্ব করবে, আপনিও গর্ব করবেন, এবং এই ফলাফলগুলো আপনাকে অনেক দূরে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। আপনি কাস্টমসে এই বছর 35তম বিসিএস এ চতুর্থ হয়েছেন, কেমন লাগছে? এমন একটি ফলাফল করতে পারবেন মানে ধারণা ছিল কিনা? পরীক্ষা দেওয়ার পরে কেমন মনে হয়েছিল আপনার? দুটো বিষয়ে বলবেন। আমি তাহলে একটু আমার যে 44তম বিসিএস সেটা দিয়ে শুরু করি। আমার 44তম বিসিএস এর যেদিন ফাইনাল রেজাল্ট হয় 30 জুন, রাত জি। মোটামুটি 11:30টার দিকে। আমি যখন আমার রোলটা সার্চ দেই, তারপর যখন আমি আমার রোলটা পাই, লিটারালি আমি আমার মনে হচ্ছিল যে আমি কোনো একটা স্বপ্নের ভিতরে হয়তো দেখতেছি। আমি সাথে সাথে আমি আমার ফ্রেন্ডকে কল দিয়ে বলি যে আহ, আসলে কি আমি ঠিক দেখতেছি? ও নিজে থেকেই আমাকে বলতেছে যে না, তুই যেটা দেখছিস সেটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুই স্বপ্নের ভিতরে নাই। কারণ ও নিজেও অ্যাডমিন ক্যাডার, ও নিজেও এই অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছে। তো 45তম বিসিএস এর রেজাল্টটাও মোটামুটি রাত 11টার আশেপাশেই হয়। তো আমার কোন এক জুনিয়র আমাকে কল দিয়ে বলে যে ভাই আপনার রেজাল্ট দিয়েছে, একটু চেক করেন। আর মোটামুটি 45তম বিসিএস এ আমার রোলটা আসবে এরকম আমি একটা আগে থেকে কনফিডেন্ট ছিলাম। তো সরাসরি আমি যখন আমার ইচ্ছা ছিল আমার প্রথম চয়েস যেটা কাস্টমস, সেখানে আমার রোলটা থাকবে। তো আমি সেখানেই আমি আমার রোলটা খুঁজি এবং আমি আমার রোলটা কত সেটা আমি দেখতে যাই না। আমি শুধু চিন্তা ছিল 12 দিয়ে যদি কোনো রোল থাকে, যেহেতু আমি রাজশাহীতে এক্সাম দিয়েছি তাই আমার রোলগুলো 12 দিয়ে শুরু হবে। তো আমার আমার একটা কনফিডেন্স ছিল যে 12 দিয়ে যদি কোনো রোল থাকে সেটা অবশ্যই আমার থাকা উচিত। এবং আমি খুঁজতে গিয়ে 4 নম্বরে আমার 12 দিয়ে রোলটা পেয়ে যাই। তো মূলত আমার 44তম রেজাল্টটা অনেকটা স্বপ্নের মতো ছিল। আর 45 যে রেজাল্টটা, এটা আমার আনন্দের মাত্রাকে আসলে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর আসলে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আমি দুইটা বিসিএস এ দুইবার জেনারেল ক্যাডার পেয়েছি। এই আনন্দ আসলে প্রকাশ করার মতো না। আমি যদি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমি জি। কয়েকজনের সাথে কথা বলেছি 44 রেজাল্ট হওয়ার পর, যে আপনি আসলে আপনার রেজাল্টের পর আপনার কেমন লেগেছে। তো সবাই একটা কথাই বলেছে যে আমি স্বপ্নের মধ্যে ছিলাম। আসলে আমি নিজেকে বিশ্বাস করতে পারি নাই যে আমার রোলটা এখানে থাকবে। তো মোটামুটি সবাই একই কথা বলেছে। তো আসলে আমারও সেই অনুভূতিটা একই, যে আমি আসলে নিজেকে বিশ্বাসই করাতে পারিনি যে আমার রোলটা এখানে থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে আপনি বলেন যে খুব কনফিডেন্ট ছিলেন, 12 দিয়ে বা কি যেন ডিজিটটা বলেন যে এটা দিয়ে হলে আমার, এটা আমারটাই আসবে, মানে এই আত্মবিশ্বাসের কারণটা কি আসলে? এই আত্মবিশ্বাসের কারণ হচ্ছে যে আমি 45তম লিখিত যখন দেই, এই লিখিতটা আমি আসলে আমার জীবনের বেস্ট পরীক্ষা দিয়েছিলাম। বিশেষ করে আমাদের এখানে ম্যাথ এবং বিজ্ঞান, এই দুইটা সাবজেক্টে আমি সবাই যেখানে 55 থেকে 60 অ্যাভারেজ মার্ক ধরেছে, সেখানে আমার মার্ক প্রায় 80 এসেছে শুধু ম্যাথেই। একইভাবে বিজ্ঞানেও আমার একটা টার্গেট ছিল যে সম্ভবত আমি 80 পাবো। অর্থাৎ অন্যান্য বেশিরভাগ স্টুডেন্টের চেয়ে আমি শুধুমাত্র এই দুইটা সাবজেক্টেই প্রায় 30 থেকে 40 মার্ক বেশি ক্যারি করব, এটা আমার আগে থেকেই
মানে কনফিডেন্স ছিল। তো জাস্ট এই কনফিডেন্সের কারণেই আমার একটা চিন্তা ছিল যে আমাকে যদি জাস্ট ভাইভাতে পাশও করানো হয়, তাও আমি আমার পছন্দের ক্যাডার পাবো ইনশাল্লাহ। এরকম একটা ভাবনা ছিল আর কি। আচ্ছা, আপনি নাম্বার পাবেন কত পাবেন সেই মানে একটা কি বলা যায় একটা ধারণা আপনি করতে পেরেছিলেন, মানে এটা আসলে কিভাবে গেস করেছেন, মানে প্রস্তুতিটা কেমন মানে ছিল, একটু একটু যদি বলতেন আমাকে, বা ওই আমি প্রস্তুতির সময় আপনি এরকম কোনো নিজেকে জাজ করার কোনো সুযোগ পেয়েছিলেন কিনা, বা জাজমেন্টে আপনি এরকম মার্ক পেতেন কিনা, একটু যদি বলেন। আমি আহ, একটা কোচিং এ লিখিত পরীক্ষা দিতাম, আমি শুধু এক্সাম দিতাম, কোনো ক্লাস কখনো কোথাও করা হয়নি, শুধু এক্সাম দিতাম। তো আমি পুরো বাংলাদেশে একটা হিউজ মার্ক পেয়ে আমি ষষ্ঠ পজিশন পেয়েছিলাম। তো তখন আমার একটা ধারণা ছিল যে এই সাবজেক্ট গুলাতে আমি ভালো করব, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট এবং আমি টিচিং এর সাথে জড়িত, আমি নিজেও টিচার। তো বিজ্ঞান আমি ভালো করবো এবং আমি আমার মনের মতোই বিজ্ঞান দিয়েছি। আর ম্যাথ পরীক্ষা এটা তো আসলে আহ, বোঝা যায় যে আমার কোন কোন ম্যাথটা হয়েছে। তো আমি ম্যাথ গুলার মার্ক কাউন্ট করে দেখেছি যে আমার মোটামুটি 80-র প্লাস মাইনাস থাকতেছে। তো এখান থেকেই মূলত আমি নিজের মার্কটা জাজ করতে পারছি। আর আমি আমার 45তম লিখিতর আগে ম্যাথ এবং বিজ্ঞান, স্পেশালি ম্যাথ, আমাদের ম্যাথের জন্য আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ ছিল, সেখানে আমরা রেগুলার প্র্যাকটিস করতাম। আমি যে আসলে কতবার আমার ম্যাথ রিভিশন দিয়েছি বলার মতো না, কারণ আমি জানতাম যে ম্যাথ হচ্ছে সবচেয়ে টার্নিং পয়েন্ট। এখানে যদি কেউ ভালো করতে পারে তাহলে তার ক্যাডার পাওয়া খুব সহজ হবে। আচ্ছা, মানে আপনি একটু প্রাইভেট পড়ানোর কথা একটু উল্লেখ করেছেন, তো সেটা কি আপনাকে আপনার এই ভালো ফলাফলের ক্ষেত্রে কিছুটা ভূমিকা রেখেছে কিনা? আমি মনে করি শুধু কিছুটা না, অনেক বেশি ভূমিকা পালন করেছে। আমি মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেটকে পড়াতাম, টুকটাক ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেটকেও পড়াতাম। তো এখানে আমি সাধারণ জ্ঞান, তারপরে ইংরেজি, এছাড়া বিজ্ঞানের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো পড়াতাম। তো সবসময় আমি পড়ার ভিতরেই ছিলাম। যেই জিনিসগুলো আমি যখন বিসিএস দেওয়া শুরু করি তখন অনেক বেশি হেল্প করে। এমনও হয়েছে যে আমি যেই টপিকটা স্টুডেন্টদের পড়িয়েছি সেই টপিকটা আমার বিসিএস এ চলে আসছে। ইভেন আমি যদি 44 বিসিএস এর কথা একটু বলি, 44 বিসিএস এ মোটামুটি বিজ্ঞানটা অনেক কঠিন হয়। তো বিজ্ঞানটা যে কঠিন হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি বিজ্ঞান এক্সাম শেষ হওয়ার পর সবার হা হুতাশ দেখে। আমি তো একটানা সবগুলা লিখে গিয়েছি, এর কারণ হচ্ছে বিজ্ঞান প্রশ্ন পুরোটাই ইন্টারমিডিয়েটের বই থেকে হয়েছে, সচরাচর হয়তো 9-10-এর বই থেকে। তো যখন ইন্টারমিডিয়েটের বই থেকে হয়েছে আমার কাছে তো আর সেটা আনকমন মনে হয়নি, কারণ আমি তো এটাই পড়াই। তো আমি পরীক্ষা শেষ করার পর সবাই তখন বলতেছে এত প্রশ্ন, এত কঠিন প্রশ্ন, কিভাবে কি করব। তখন আমার কাছে মনে হয়েছে যে কঠিন কোথায়, আমি তো একটানা সবগুলো একদম 1 নাম্বার থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমি লিখতে পেরেছি। তো এটা শুধু হেল্প না, আমি মনে করি যে আমার ক্যাডার পাওয়ার পিছনে অনেক বড় একটা অবদান রেখেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেকগুলো সম্পর্ক প্রশ্ন করে ফেলাম আপনাকে, খুব প্রাসঙ্গিক ছিল বলে প্রশ্নগুলো করছিলাম, আমরা মূল জায়গায় চলে আসছি। 44তম বিসিএস এ আপনি অ্যাডমিনে মানে খুবই লোভনীয় এবং ঈর্ষণীয় একটি জায়গায় চান্স পাওয়ার পরে আপনি আবার 45-এ অংশ নেন বিসিএস এ, মানে কি উদ্দেশ্য থেকে, কেন, মানে মাহাত্ম্যটা কি থাকতে পারে? আসলে আমার 44তম বিসিএস এর যে প্রিলির সার্কুলার সেটা কিন্তু 2021 সালে হয়, আর 2025 সালে ফাইনাল রেজাল্ট হয়। আর 45তম বিসিএস এর সার্কুলার এটা 2022 সালে হয়, যেটারও রেজাল্ট 2025 সালে হয়। তার মানে আমি যে প্রিলি লিখিত এগুলা দিয়েছি এগুলো খুব বহু আগে। 45তম বিসিএস এর প্রিলি এবং লিখিত দিয়েছি সম্ভবত 23 এবং 24 সালে, সরি 23 এবং 23 সালে, দুটাই সম্ভবত। আমার হয়তো এক্সাক্ট ফিগারটা এখন মনে নাই। তো যার কারণে লিখিত এবং প্রিলির সাথে কোনো সম্পর্ক নাই। এখন ভাইবাটা আমি কেন দিয়েছি, আমার 30 জুন 2024 2025 সালে, 30 জুন 2025 সালে 44তম বিসিএস এর রেজাল্ট হয়। সেখানে আমি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের সুপারিশ পাই। তো এর 5 থেকে 6 দিনের ভিতরে আমাদের 44 বিসিএস এর রেজাল্টটা হোল্ড হয়ে যায়। আমাদের একটা বিধি পরিবর্তন করবে, এজন্য রেজাল্টটা হোল্ড হয়ে যায়। যখন রেজাল্ট হোল্ড হয়ে যায় তখন আমি আবার নতুন করে 45 বিসিএস এর ভাইবার প্রিপারেশন নেই। তো আমার 45 বিসিএস এর ভাইবা হয় 15ই অক্টোবর 2025 সালে। আর আমার 44 বিসিএস এর চূড়ান্ত ফলাফল দেয় হচ্ছে 11ই নভেম্বর 2025 সালে। তার মানে আমি আমার চূড়ান্ত ফলাফলের আগে আমি ভাইবাটা দিয়েছি। এই জন্যই আর কি আমার ভাইবাটা দেওয়া। এবং এখানে আরেকটা কারণ ছিল, 44 বিসিএস এ কাস্টমসে কোনো পোস্ট ছিল না, অর্থাৎ 44 বিসিএস এ কাস্টমস ছিলই না। তো কাস্টমস আমি একটু আমার ফ্রেন্ডকে দেখে মোটিভেটেড ছিলাম।
তো যেহেতু কাস্টমস 44-এ ছিল না, তো 45-এ কাস্টমসের একটা সুযোগ আছে, তো এই জন্য আমার 45 ভাইবাটা দেওয়া। আচ্ছা, ঠিক আছে। মানে আপনি ক্যাডার পরিবর্তন করেছেন, আপনি স্বাস্থ্যের মানুষ। স্বাস্থ্যের জন্য আপনি দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সাধনা ছিল, প্রস্তুতি ছিল, এবং আপনি রোগীদেরকে সেবা দিয়ে নিশ্চয়ই স্বাভাবিকভাবে এই এই পেশার প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হয়ে যাওয়ার কথা। কারণ আমরা স্বাস্থ্য খাতকে যত কাছ থেকে দেখার সুযোগ পাই, মানে প্রত্যেকটি পেশায় একটু সেবা দেওয়ার সাথে সম্পৃক্ত। কিন্তু চিকিৎসা পেশাটা, একজন চিকিৎসক খুব প্রশান্তি, এক প্রত্যক্ষ একটি প্রশান্তি পাওয়ার সুযোগ তার তৈরি হয়। এমন একটি পেশা আপনি অনেক আরাধ্য বা সাধনা করে আপনি এই জায়গায় এসেছেন। কেন পরিবর্তন করছেন ক্যাডার? আসলে এটা যদি বলতে হয়, প্রথমে আমি বলবো যে হয়তো আল্লাহ তাআলা আমার জীবনটা এইভাবেই আমাকে আহ, সবকিছু লিখে রেখেছে, এটা আমি প্রথমে বলবো। এর পিছনে এই কথাটা বলার কারণ হলো, আমি যে ডাক্তার হব সেই ভাবনা আমার আগে ছিল না। আমি সারা জীবন ভেবেছি আমি ইঞ্জিনিয়ার হব। তো আমার ইন্টারমিডিয়েট হচ্ছে 2014 সালে। আমার কলেজ ছিল একেবারেই গ্রামে। তো যার কারণে আমি বিশেষ করে আমার উচ্চতর গণিত পরীক্ষার দ্বিত- সম্ভবত দ্বিতীয় পত্র, সেদিন আমি রেটিনা কোচিং নামে, হয়তো আপনারা জানতে পারেন যে রেটিনা কোচিং নামে একটা কোচিং আছে, মেডিকেল কোচিং, তাদের একটা লিফলেট পাই। এবং সেই লিফলেটে মোটামুটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে দেওয়া, এবং অনেকের আমি ছবি দেখি, ছবিগুলা দেখে আমি মোটিভেটেড হই যে এখানে যদি আমার ছবিটা থাকতো ভালোই হতো। আচ্ছা। তো তখন আমি মনস্থির করি যে আমি মেডিকেল কোচিং এ ভর্তি হব। অর্থাৎ সম্ভবত 4 থেকে 5 দিনের ভিতরে আমি মেডিকেল কোচিং এ ভর্তি হয়ে যাই। এরপর তো মেডিকেলে পড়ি, মেডিকেলের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়। ইভেন আমার ভালোবাসাটা এতটাই বেশি, আমি আমার যে প্রপ গুলা রয়েছে প্রতিটা প্রফে আমার প্লেস করা আছে, অনার্স মার্কও আছে আমার একটা সাবজেক্টে। কিন্তু আমার লাইফে এরপর একটা ট্র্যাজেডি আসে। এই ট্র্যাজেডি আসার পর আমি খুব কাছে থেকে বিভিন্ন কিছু দেখি। এহ, মূলত আমার ফ্যামিলির কেউ একজন অসুস্থ হয়, সেটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে আমার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়েছে, কারণ আমি সবকিছু নিজে দেখেছি। শেষমেশ আমার সেই ফ্যামিলির মেম্বার আজ দুনিয়াতে নাই। তো এটা দেখার পর আমার কাছে কেন যেন একটু স্বাস্থ্যের প্রতি একটা ভয় সৃষ্টি হয়েছে। তো এটাও আমাকে মূলত স্বাস্থ্য থেকে একটু দূরে চলে নিয়ে গেছে, এটা একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি আমার সিনিয়রদেরকে দেখতাম, একই সাথে আমি যখন অন্য ক্যাডারের সিনিয়রদেরকে দেখতাম, সেখানে আমি একটা ডিফারেন্স খুঁজে পেতাম। আচ্ছা। ক্যারিয়ার গ্রোথটা দেখতাম যে জেনারেল ক্যাডার গুলোতে অনেক ভালো। এখানে স্মুথ প্রমোশন হয়, কোনো প্রকার টক্সিসিটি ছাড়াই প্রমোশন হচ্ছে। তো এইসব দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি জেনারেল ক্যাডারে যাই আমি হয়তো বেশি ভালো করতে পারবো। আর লিডারশিপ বলতে একটা কথা আছে যেটা শুধুমাত্র অ্যাডমিনে দেওয়া সম্ভব। আর ছোটবেলা থেকে আমি মোটামুটি বিভিন্ন কিছুতে লিড দিতাম, ক্রিকেট বা বিভিন্ন গেম টেমে লিড দিতাম। তো ওইখান থেকে দেখা গেছে যে আমি মনে হয় যদি অ্যাডমিনে যাই তাহলে হয়তো ভালো করতে পারবো। তো এর ওই প্রেক্ষিতে আমি একটু চেষ্টা করেছি, আমার ফ্রেন্ডও এর আগে ছিল, তো ফ্রেন্ডকে দেখে মোটিভেটেড হয়েছি, হয়েই মূলত জেনারেল ক্যাডারের দিকে আসা আর কি। আচ্ছা, আপনার কথার মধ্যে যে মানে লিডারশিপের যেটা কথা বললেন, সেটা যদি আমরা ধরে নিই যে ঠিক আছে, আপনার নেতৃত্ব গুণটা আছে, আপনি সেই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকতে চান, তো স্বাস্থ্য ক্যাডারে যদি এই যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলো যদি একটু বিন্যাস করা হয়, ধরেন আপনাদের সবাইকে সচিব পর্যন্ত যাওয়া লাগে, সচিবালয়ে গিয়ে আপনাকে বসে থাকতে হয়, ধর্ণা দেওয়া লাগে, পদোন্নতির জন্য নানান কিছু দাবি দেওয়া নিয়ে সবগুলোর জন্য এগুলো করতে হয়। এখন এই ব্যবস্থাপনা যদি চিকিৎসকদের মধ্যেই থাকে এবং কাঠামোর যদি পরিবর্তন করা হয়, তাহলে কি সেক্ষেত্রে আপনার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথ থাকতো না? হ্যাঁ, থাকতো, থাকবে না কেন, অবশ্যই থাকবে। তবে এমন না যে সেখানে নাই, সেখানেও কিন্তু আছে। আমাদের সিভিল সার্জন মহোদয় স্যার রয়েছে, ইউএসএফও স্যার রয়েছে, কিংবা প্রতিটা হসপিটালে সুপার স্যার, তত্ত্বাবধায়ক স্যার বিভিন্ন জন আছে, তাদের লিড দেওয়ার একটা ক্যাপাবিলিটি আছে এবং তাদেরকে লিড দিতে হয়, তারাও অন টাইপ অফ প্রশাসক। এখন এক্ষেত্রে আমি ওই যে বললাম প্রথমে একটা কজ দেখালাম আমি, যে মূলত আমার একটা স্বাস্থ্য ব্যবস্থার প্রতি একটা ভয় তৈরি হয়ে গেছে। কারণ কাছে থেকে আমি একজন মানুষকে হারিয়েছি, তো এর ফলে আমার একটা ডিফারেন্ট মোটিভ তৈরি হয়েছে, এটা একটা। আর আমি আমারই ফ্রেন্ড 43তম বিসিএস এ যখন অ্যাডমিনে যায়, তখন তার প্রতি আমার একটা আহ, মানে দুর্বলতা কাজ করেছে, যে ও যেহেতু গিয়েছে তাহলে আমি যদি যাই হয়তো আমিও ভালো করতে পারবো। এরকম ভাবে 41 বিসিএস ও আমাদের ফ্রেন্ড আছে। তো মূলত এইসব কারণে আমি ওইদিকে গিয়েছি। এমন না যে ওখানে কাজ করতে পারতাম না, সেখানেও কাজ করার সুযোগ রয়েছে, যথেষ্ট সুযোগ রয়েছে। আসলে আমি যেটা মনে করি, অনেকে আমরা একটা কথা বলি যে আহ বিশেষ করে ডাক্তারি পেশাটাকে আমরা একটা মহৎ পেশা বলি, ডাক্তারি পেশা বা শিক্ষকতা জি। পেশা। আমি মনে করি একটা পেশা কখনো মহৎ হতে পারে না।
মহৎ বানাতে হয়। আহ আমি যদি আমি যেই সেক্টরে যাই না কেন, সেখানে যদি আমি আমার সর্বোচ্চ দেই, আমি সৎ থাকি, তাহলে আমি সেই পেশাটাকে কিন্তু মহৎ বানাতে পারবো। এই যে চমৎকার। আমাদের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, বিশেষ করে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাতে আমরা দেখতেছি যে এই ব্যবস্থাটাতে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না। এছাড়া আরো অনেক কিছু আমি এখানে দেখেছি যে অনেক দুর্বলতা আছে। তো আমি যদি জেনারেল ক্যাডারে যেতে পারি, সেখানে যদি আমি সামান্য পরিমাণ কন্ট্রিবিউশনে আমি আমার স্বাস্থ্য ব্যবস্থাটাকে চেঞ্জ করতে পারি, তো এতে আমার চেয়ে মনে হয় বড় কেউ খুশি হবে না। এবং আমি যেহেতু ডাক্তার, কি চেঞ্জটা করতে হবে এটা আমি ভালো বুঝবো। তো এই জন্যই মূলত আসলে আমি জেনারেল ক্যাডারের দিকে আসছি। কাস্টমসে আপনি বাজিমাত করেছেন আসলে। আপনি তো প্রশাসনে হয়ে আছেন, কোনটাকে চুজ করবেন? শেষ পর্যন্ত কোথায় এখন থাকবেন? পর্যন্ত এখানেও একটা গল্প রয়েছে। আমি রাজশাহী মেডিকেল কলেজের, আমার রাজশাহী মেডিকেল কলেজের ব্যাচমেট 41 বিসিএস এ কাস্টমস ক্যাডারে রয়েছে। মূলত তাকে দেখে আমি কাস্টমস চয়েস দিয়ে তারপরে ভাইবাটা দিয়েছি। তো এখন পর্যন্ত আমার ইচ্ছা হচ্ছে 44 বিসিএস আমি জয়েন করব প্রশাসক হিসাবে। যদি দেখি, আমি আশা রাখি আমি যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবো। তারপরেও যদি দেখি আমি পারতেছি না, সেক্ষেত্রে হয়তো আমি কাস্টমস এর দিকে যেতে পারি। তবে এখন পর্যন্ত আমার সিদ্ধান্ত হচ্ছে আমি আমি প্রশাসনেই থাকবো। আচ্ছা, কাস্টমসের আপনার ফ্রেন্ডের কি বিষয়গুলো আপনাকে আকৃষ্ট করেছিল যে কাস্টমসে আপনি যেতে চেয়েছেন অথবা পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা দিয়ে খুব চমৎকার কিছু করে ফেলেছেন? মানে কি দিকটি আপনাকে আকৃষ্ট করেছে? প্রথমত, তার আমি অফিসে গিয়েছিলাম, অফিসে গিয়ে তার যে ব্যবস্থাপনা, এছাড়া সে কিভাবে অফিসগুলো পরিচালনা করতেছে, সবার সাথে ডিল কিভাবে করতেছে, এই বিষয়গুলো আমাকে একটু আকৃষ্ট করেছে। যে না, এটা তো অনেক সুন্দর। আমি যদি জনগণের সাথে ডিল করে জনগণকে সেবা দিতে পারি, এবং এই সেবাটা সবচেয়ে আমার কাছে বেশি আকৃষ্ট করেছে যে সে যে সার্কেলটাতে রয়েছে সেই সার্কেলে সেই হেড। কিন্তু আমি যদি প্রশাসনে যাই, আমি কিন্তু সেখানে হেড হিসাবে থাকবো না। আমার উপরে আমার অনেকগুলা স্যার থাকবে, ইভেন ডিসি স্যার থাকবে, এডিসি স্যার থাকবে, আমার সিনিয়র বিসিএস এর যে ব্যাচের স্যারগুলো রয়েছে তারা থাকবে। তো কাস্টমসে দেখলাম সেই সুযোগটা একটু বেশি, যে পুরো অফিসটা নিজে মেনটেন করবে। তো এটা একটু বেশি ভালো লেগেছে। এই তো আর কি, যে আমি আমার নিজস্ব সিদ্ধান্ত আমি সেখানে দিয়ে পুরো অফিসটাকে লিড করতে পারবো। আচ্ছা, আন্তঃকরণ বৈষম্য নিয়ে আপনি কথা বলেছেন যে আসলে দুইটা ক্যাডারকে আপনি তুলনা করে দেখেছেন যে কারো স্মুথলি পদোন্নতি হচ্ছে এবং চিকিৎসকদের বেলায় নানা রকমের জটিলতার মুখোমুখি তাদেরকে হতে হয়। মানে কি কি সংকটগুলো আপনি দেখেছেন একটু বলবেন? এবং এখান থেকে উতরে যাওয়ার জন্য, মানে এই খাতের সংকটগুলো দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া জরুরি, আপনি একজন ভুক্তভোগী সেই হিসেবে বলবেন। আসলে আমাদের দেশে কাঠামোগত কিছু দুর্বলতা রয়েছে। এই কাঠামোগত দুর্বলতাগুলো সম্ভবত বহু বছর ধরেই চলে আসতেছে। যেমন আমি আমি যদি বলি, আমাদের উপজেলার কথা যদি বলি, উপজেলায় আহ প্রশাসন ক্যাডারের দুইজন থাকেন। একজন ইওনো স্যার থাকেন এবং আরেকজন এসিল্যান্ড স্যার থাকেন। অপরদিকে স্বাস্থ্য ক্যাডারে প্রায় 30-এর আশেপাশে হয়তো থাকবে, উপজেলা ভেদে সেটা ভ্যারি করে। তো জি। আমি যেহেতু উপজেলায়ও সেবা নিয়েছি, বা আমার হাসপাতালেও আমি গিয়ে উপজেলা হাসপাতালেও গিয়েছি, তো আমি দেখেছি দুইটার ভিতরে হিউজ ডিফারেন্স থাকে। একটা স্বাস্থ্য ক্যাডারের যে সদস্য রয়েছে, তার জন্য ভালো কোনো রুম নেই, তার বসার কোনো ঠিক মতো জায়গা নেই, ইভেন তার ইউনিয়ন পর্যায়ে পোস্টিং হতে পারে। আমার উপজেলায় এমন কিছু ইউনিয়ন রয়েছে যেখানে নৌকায় 2 ঘন্টা করে যেতে হয়। সেই নৌকায় 2 ঘন্টা গিয়ে সেখানে বিদ্যুৎ নাই, এবং সেখানে অফিস করে আবার ব্যাক করতে হয়। এখন এই অবস্থায় কি আসলে স্বাস্থ্যসেবা সেখানে দেওয়া সম্ভব? তাদের জন্য কিন্তু কোনো স্পেশাল ব্যবস্থা নেই। ইভেন কিছু কিছু জায়গায় বসার চেয়ার নেই। আমি নিজেই আমি নিজেই ডাক্তার, এবং আমার নিজেকেই কি করতে হচ্ছে, বিভিন্ন রোগী টোগীকে সিরিয়াল করে, বিভিন্ন সিরিয়াল দিয়ে তার চিকিৎসা সেবা আমার নিজেকেই দিতে হচ্ছে, যেটা আমি অন্য ক্যাডারে কখনো দেখিনি। তো এই যে স্ট্রাকচার একটা দুর্বলতা, এই দুর্বলতাটা সম্ভবত অনেক দিন ধরেই আছে, আমাদের সিনিয়র স্যাররা এটা হয়তো ভালো বলতে পারবেন। তো আমার যেটা মনে হয় যে এই এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, না হলে একজন ডাক্তার ভালো সেবা দিতে পারবেন না। ইভেন আমাদের বহু স্যার রয়েছে যারা বিশেষজ্ঞ, তাদেরকে উপজেলায় রাখা হয়েছে, অথচ উপজেলায় সে কি বিষয়ে চিকিৎসা দেবে এবং কি চিকিৎসা দিতে পারবে সেরকম কোনো সরঞ্জামাদি নাই।
তার চিকিৎসা দেবে শুধুমাত্র মনে হচ্ছে যে গিয়েছে জ্বর সর্দি কাশি এগুলা চিকিৎসা দেওয়ার জন্য, অন্য চিকিৎসা দেওয়ার যা যা দরকার ইকুইপমেন্ট সেগুলো নাই। তো এই এই যে দুর্বলতা, এই দুর্বলতা গুলার কারণে আমি মূলত স্বাস্থ্য ক্যাডার থেকে বিমুখ হয়েছি। আচ্ছা, এছাড়া এগুলো দূর করার ক্ষেত্রে মানে, জি জি প্লিজ বলেন। এছাড়া যেটা বললাম যে স্মুথ প্রমোশনের একটা ব্যাপার রয়েছে, আমি গতকাল দেখলাম 37তম বিসিএস এর প্রমোশন হয়েছে জেনারেল ক্যাডারের ক্ষেত্রে। আর আমার জানা মতে স্বাস্থ্য ক্যাডারের সম্ভবত লাস্ট 33 বিসিএস এর আমাদের প্রমোশন হয়েছে, তাও সবার হয়তো হয়নি। ইভেন আমি কিছুদিন আগে শুনেছিলাম যে 24 কিছু বিসিএস এ ঝুলিয়ে দেওয়া হয়েছে কোনো আর কি একটা মেধাবী, 33-এর। হ্যাঁ এখন পর্যন্ত প্রমোশন হয়নি। তো এই যে স্মুথ প্রমোশন সিস্টেমটা আমাদের এখানে নাই। তো আলটিমেটলি এসব কারণে আমার মূলত বিমুখ। এখন আপনি যেটা বললেন যে এক্ষেত্রে আসলে আমি কি করতে পারি, এখন পর্যন্ত আমি হয়তো কিছু করতে পারবো না, তবে আমি যদি কখনো সেই সুযোগ পাই আমি এই সিস্টেম গুলা চেঞ্জ করতে চাই আর কি। সেক্ষেত্রে উপজেলাতে জনবল বাড়াতে চাই। আমাদের প্রত্যেকটা সেক্টরে জনবল লাগবে, ডাক্তার লাগবে, নার্স লাগবে, তারপরে আমাদের যে অন্যান্য ওয়ার্ড বয় আছে বা বিভিন্ন সহযোগী আছে, তারপরে আমাদের যে চিকিৎসা সহকারী রয়েছে, ইচ অ্যান্ড এভরি স্টেজের মানুষজনকে বাড়াতে হবে। না হলে এই পুরো সিস্টেমটাকে চেঞ্জ করা যাবে না। আমি যখন হুট করে চেঞ্জ করতে যাব তখন এটা কলাপস করে ফেলবে। আহ তো দেখা যাক, যদি সেই সুযোগ আসে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। জি, আমরা আসলে আপনাদের মতো মেধাবী যারা আছেন তাদের সবাই স্ব স্ব ক্যাডারে যেন থাকতে পারেন, সেটা একটা প্রত্যাশিত বিষয়। কারণ তাদের আপনাদের একটা স্বপ্নও থাকে যে আমি আসলে মানুষের সেবা দিব, মানুষের সেবা দিয়ে তাকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে নিজে একটু শান্তি খোঁজার চেষ্টা করা। এরকম নানাবিধ হিসাব নিকাশের মধ্য দিয়েই কিন্তু আপনারা স্বাস্থ্যে এসেছিলেন। তো এখানে থাকতে না পারাটা বা এখানে থাকার মতো পরিবেশ সৃষ্টি না হওয়াটা, অথবা এখানে নানান রকমের সীমাবদ্ধতা, এগুলো আসলে আপনাদেরকে হয়তো ব্যথিত করে অন্যদিকে মানে কি বলা যায় ধাবিত করছে, কিন্তু আলটিমেটলি স্বাস্থ্য তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এটা আসলে কাম্য নয়। এটা যেন পরিবর্তন, আমি সেটা চাইবো আর কি। আমরা একটু চলে আসবো, আবার একটু বিসিএস এর দিকে আসতে চাই। বিসিএস এ আপনি পরীক্ষার জন্য আপনি যে প্রস্তুতিগুলো ছিল একটু গল্পটা শুনতে চাই। কিভাবে আপনি পড়াশোনা করেছেন, কতদিন ধরে আপনি এই প্রস্তুতি নিয়েছিলেন? আহ আমি যদি প্রস্তুতির কথা বলি, একটা একটা কথা প্রথমে বলে রাখি, বিসিএস এর জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রস্তুতি কখনো হয় না। বিসিএস এমন একটা পরীক্ষা, এখানে সারা জীবনের অর্জিত জ্ঞান একদম নিংড়িয়ে দিতে হয়। ইভেন একদম সম্ভবত 45 বিসিএস এ ক্লাস 3-4 এর একদম বেসিক টাইপের একটা প্রশ্ন এসেছিল। তো এজন্যই বলি যে একদম প্রাইমারি থেকে শুরু করে আজ পর্যন্ত, এই যে আপনার সাথে কথা বলেও আমি অনেক কিছু শিখতেছি, এই পর্যন্ত জ্ঞানগুলাকেই আমাদের বিসিএস এ নিংড়িয়ে দিতে হয়। তবে আমি স্পেসিফিক ভাবে যদি বলি প্রিপারেশন কখন নিয়েছি, 2022 সালে যখন 43 বিসিএস হয়, তখন 43 বিসিএস এর সময় আমার খুব বেশি ভালো প্রিপারেশন না, মানে আমি পড়াশোনার ভিতরে নাই। তো আমার ফ্রেন্ডরা মোটিভেটেড করলো যে আমাকে পড়তে হবে, আমাকে পরীক্ষা দিতে হবে। তো তখন 20 থেকে 21 দিনের মতো আমি একটু পড়াশোনা করেছিলাম। প্রিলিতে খুবই কাছাকাছি গিয়েছিলাম, সম্ভবত কয়েকটা মার্কের জন্য আর কি হয়ে যায়। মানে এটা আসলে আমার আচ্ছা। প্রিপারেশন ছিল না, আমার জাস্ট অংশগ্রহণ ছিল। এরপরে আমি 2022 সালের 1 এপ্রিল থেকে আমি পড়াশোনা শুরু করি। মোটামুটি আমি 56 দিন প্রচুর পরিশ্রম করি, এবং বলা যায় যে আমি 16, 17, 18 ঘন্টা করে পড়াশোনা করেছি। এই 16, 17, 18 ঘন্টা করে আমি জাস্ট বিসিএস প্রিলির জন্য পড়াশোনা করেছি। আমি যদি বলি যে আমার বিসিএস প্রিলির সর্বসাকুল্যে ভালো একটা প্রিপারেশনের টাইম কোনটা, তাহলে আমি এই 56 দিন বলবো। কিন্তু এমন না যে আমার 56 দিনের প্রিপারেশন কমপ্লিট হয়েছে। এখানে আমার ওই যে বললাম আমি টিচার, আমি টিচিং লাইফ থেকেও বিভিন্ন কিছু নিয়েছি। মানে সামগ্রিকভাবে প্রিপারেশনটা বহুদিনের, তবে আমি মূলত পড়াশোনা গুছিয়ে নিয়েছি হলো ওই 56 দিনে। এটা হচ্ছে প্রিলির প্রিপারেশন। এরপর জি। রিটেনের জন্য মোটামুটি 6-7 মাস ছিল, সেটা প্রিপারেশন নিয়েছি। আর ভাইবার জন্য তো ইচ অ্যান্ড এভরি মোমেন্ট সবার ভাইবার প্রিপারেশন নিতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কোচিং সেন্টারে কিছুটা কথা আপনি বলেছেন যে পরীক্ষা দেওয়ার সামথিং কিছুটা, আমি যতদূর মনে পড়ে আর কি শুরুর দিকে আপনি আলোচনা করেছেন। কোচিং সেন্টারের মানে আপনার ক্ষেত্রে কোনো ভূমিকা, উল্লেখযোগ্য কোনো ভূমিকা রেখেছে কিনা একটু শুনতে চাই আর কি। হ্যাঁ, অবশ্যই ভূমিকা রেখেছে। আমি
40 BCS এর আগে যেটা বললাম, এই যে 56টা দিন আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে রেগুলার এক্সাম দেই। হয়তো চাকরি প্রত্যাশীরা সবাই প্ল্যাটফর্মের নামটা জানে। রেগুলার প্রতিদিন এক্সাম দিতাম, হিউজ পরিমাণে এক্সাম দিতাম। যদি এই আচ্ছা। অনলাইন প্ল্যাটফর্মটা না থাকতো তাহলে আমাকে বাহিরে গিয়ে টাইম ওয়েস্ট করতে হতো এবং আমি আমার মন মতো পরীক্ষাগুলো দিতে পারতাম না, যেটা আমি আমার সেই অনলাইন প্ল্যাটফর্মে পেয়েছি। আমি যেভাবে চেয়েছি, যেভাবে আমার ইচ্ছা ছিল পরীক্ষা দিব, সেভাবে আমি গুছিয়ে সেখানে পরীক্ষা দিতে পেরেছি। তো তাদের অবদান আসলে ভোলার মতো না। শুধু 40 না, আমি এরপরে 45তম প্রিলি, 46তম প্রিলি এবং 47তম প্রিলি, মোট 4টা প্রিলি আমি টিকি। এই সবগুলা প্রিলিতেই শুধুমাত্র আমি সেই প্ল্যাটফর্মে এক্সাম দিয়েছি। আর এরপর রিটেনে আমি এক্সাম দিয়েছি একটা অফলাইন প্ল্যাটফর্মে। এটার নামও হয়তো চাকরি প্রত্যাশীরা সবাই জানবে। তো এখানে আমার রিটেন পরীক্ষা আমি 40-এর আগে সবগুলা পরীক্ষা দিয়েছি, 45-এর সময় আমি সবগুলা পরীক্ষা দিয়েছি। 46তম পরীক্ষা আসলে আমাকে দিতে হয়নি। তো আমার মনে হয় যে আমার এই অনলাইন প্ল্যাটফর্ম বা আমার অফলাইন প্ল্যাটফর্ম যেটাই বলি না কেন, এরা যদি না থাকতো আমি আমার প্রিপারেশনটাকে আমি পুরা শানিত করতে পারতাম না। আমি নিজেকে যাচাই করতে পারতাম না যে আসলে আমার কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। যারা এই কোচিং গুলো আমাকে ইমপ্রুভমেন্ট একটা জাজমেন্ট দিয়েছে, বিশেষ করে আমার 45তম বিসিএস এর কথা আমি অলরেডি বলেছি, যে এখানে আমি আগে থেকে একটা বড় কনফিডেন্স নিয়ে গিয়েছি যে আমি ভালো করব। যেহেতু আমি পুরো বাংলাদেশে ষষ্ঠ হয়েছি, তার মানে আমি এখানে অবশ্যই ভালো করতে পারবো। এবং তার ফলস্বরূপ আমি 45তম বিসিএস রিটেনটা এমন একটা রিটেন দিয়েছি যে আমার কনফিডেন্সটা এরকম ক্রিয়েট হয়েছে যে আমি জাস্ট ভাইভাতে অ্যাটেন্ড করলেই ইনশাল্লাহ আমি আমার প্রত্যাশিত ক্যাডার পেয়ে যাবো। খুব চমৎকার করে বলছিলেন। আমরা মনে করি যে এখান থেকে আমাদের দর্শক যারা আছেন, বিশেষ করে যারা পরবর্তী বিসিএস এর জন্য যারা প্রার্থী হবেন, তাদের জন্য কিছুটা রসদ এবং পরামর্শ থাকবে। এবার একটু জানতে চাইবো যে প্রস্তুতির পরিক্রমায় আপনি আসলে কোন কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সোর্স বা বই আপনার ছিল কিনা, একটু প্রস্তাব করবেন কিনা? হ্যাঁ, এরকম কিছু ছিল। আমি যদি প্রিলির কথা বলি, আমি এর সাথে সাথে দুইটা একটা বাই আউটসাইডের কথাও বলতে চাই। আমি সোর্সের সাথে সাথে আমি প্রিলির ক্ষেত্রে কয়েকটা লেখকের বই পড়েছি, তবে মেইনলি একটা ডাইজেস্ট ফলো করতাম। একটা ডাইজেস্ট এবং তার সাথে সাথে কিছু বই ফলো করতাম, কিছু বেসিক বই আছে সেগুলো ফলো করতাম। তো প্রিলির ক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডের একটা কথা খুব ভালো মনে রেখেছি। সে একটা কথা বলেছিল যে আহ যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলি, এগুলাতে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি জরুরি হচ্ছে কোনটা গুরুত্বপূর্ণ না এটা জানা। আচ্ছা। কারণ যেমন আমি একটা কথা বলি, প্রিলি এক্সামে আমাদের 200টা প্রশ্ন থাকে। সম্ভবত লাস্ট বিসিএস এ 90-92 পেয়েই হয়তো আমাদের প্রিলি টিকেছে। তো কেউ যদি পুরো 200 মার্কের প্রিপারেশন নিতে চায়, তাহলে এটা আসলে সম্ভব না। এটা একটা দীর্ঘ সময় লাগবে এবং দেখবে যে এক পাশ দিয়ে পড়তেছে, অন্য পাশে আসলে ভুলে গেছে। কারণ আমাদের আল্লাহ তাআলা আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি দিয়ে দিয়েছে। আর এই ব্রেনটাকে এই সাল সংখ্যা, মানে কিছু আজাইরা জিনিস দিয়ে মুখস্থ করার জন্য না। এখানে যেগুলা দরকারি, যেটা পড়ে আমি হয়তো প্রিলি উতরে যেতে পারবো, সেটাই এনাফ। এখানে অন্য কারোর সাথে কম্পারিজন করা যাবে না, যে একজন তো 150 পেয়ে প্রিলি টিকেছে, আমি তো 92 পাচ্ছি মাত্র, তাহলে তো আমার মনে হয় সর্বনাশ। এটার কোনো ভ্যালুই নাই। প্রিলি 92 পেয়ে টিকেও যা, অন্যদিকে 150 পেয়েও টিকেও একই কথা, কোনো ডিফারেন্স নাই। কারণ প্রিলির জন্য কখনো আমাদের মার্ক অ্যাড হয় না, আমাদের স্পেশাল বিসিএস গুলো ছাড়া। তো এজন্য আমি বলি যে এখানে খুবই গুরুত্বপূর্ণ কোনটা পড়া লাগবে না এটা আগে বাছাই করা। মানে কোনটা গুরুত্বপূর্ণ না সেটা আগে বাছাই করতে হবে। আর সব প্রশ্ন পারতে হবে না, সব প্রশ্ন পারার দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি লিখিত পরীক্ষার জন্য বলি, এখানে আবার উল্টা। এখানে আমাকে জানতে হবে যে যত বেশি জানবে তার আউটপুট তত বেশি হবে, সে তত ভালো লিখতে পারবে। এবং এখানে বিভিন্ন লেখকের বই পড়তে হবে। আমি মোটামুটি বাজারে প্রচলিত যে বইগুলা রয়েছে সেগুলা পড়তাম, এবং এর সাথে যে বেসিক ভিউ, মানে আমাদের বেসিক কিছু বই আছে, সেই বেসিক বইগুলো আমি পড়তাম। তো এক্ষেত্রে আমি সবসময় একটা বলি যে প্রিলির ক্ষেত্রে যেরকম, এখানে তার উল্টা, এবং এখানে নিজেকে অন্যের সাথে কম্পারিজন করতে হবে। আমি যেমন কোচিং এর কথা বলেছিলাম যে লিখিত পরীক্ষা আমি কোন একটা কোচিং এ দিয়েছি, এবং আমি লিখিত পরীক্ষা দেওয়ার আগে প্রতিদিন আমি সেখানে বিভিন্ন খাতা থাকতো, সেই খাতাগুলো আমি একটু পড়তাম। পড়ে দেখতাম যে অন্যজনের সাথে আমার ডিফারেন্সটা কি, অথবা এর আগে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা আসলে কতটুকু ডিফারেন্স আমার সাথে তাদের সাথে আছে। আমি সেই ডিফারেন্স গুলা দেখতাম এবং তাদের কিছু স্ট্র্যাটেজি নিজের ভিতরে অ্যাডপ্ট করার চেষ্টা করতাম, কিংবা
নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আমি তৈরি করতাম। লিখিত মানে হচ্ছে আপনার খাতায় অনেক বেশি কৌশলী থাকতে হবে, কারণ অন্যের সাথে এটাই ডিফারেন্স করবে। আর ভাইবার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, ভাইবার জন্য আসলে কোনো নির্দিষ্ট বই হয় না, তারপরেও টুকটাক কিছু বই আছে একটা সিলেবাস জানার জন্য। তবে ভাইবার জন্য নির্দিষ্ট কোনো বইকে সিলেক্ট করা উচিত না। লিখিত এবং ভাইবা দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন পত্রিকা এবং আমাদের আউটসাইডের যে নলেজ গুলা রয়েছে সেগুলা। স্পেশালি ভাইবার ক্ষেত্রে আমি একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমি যেদিন 44 BCS লিখিত পাশ করি, ওই মুহূর্ত থেকে আমি যার সাথেই কথা বলি না কেন প্রত্যেকটা মানুষকে আমি মনে করতাম যে সে আমার ভাইবা নিচ্ছে। ইভেন আমি একটা রিক্সায় যদি চড়ি, রিক্সায় চড়ে আমি রিক্সাওয়ালার সাথে টুকটাক কথা বলার চেষ্টা করতাম, এবং আমি মনে করতাম যে রিক্সাওয়ালা এক ধরনের পিএসসির হয়তো মেম্বার বা চেয়ারম্যান, তার সাথে আমি কথা বলতেছি, সে আমার ভাইবা নিচ্ছে, তার সাথে আমি সেভাবে কথা বলার চেষ্টা করতাম এবং সবার সাথে সেটাই। তো এভাবেই মূলত আসলে ভাইভাটা আমার উত্তরানো। এছাড়া আমাদের কিছু একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে আমরা রেগুলার আলোচনা করেছি, প্র্যাকটিস করেছি কিভাবে বলা যায়, এই জিনিসগুলো প্র্যাকটিস করেছি। এভাবেই মূলত আমার প্রিলি, লিখিত এবং ভাইভা উতরিয়ে যাওয়া। বইয়ের আচ্ছা, কথা যদি আমি হুম জি, বইয়ের ঠিক আছে। কথাগুলি বলেন একটু। আচ্ছা, বইয়ের কথা যদি আমি বলি, আমি যেটা আমি কি কোনো বইয়ের নাম বলতে পারবো ডিরেক্ট? সেটা আপনি যদি মনে করেন যে বইগুলো আপনাকে খুব হেল্প করেছে, আচ্ছা সেটা আচ্ছা বলতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, আমি প্রিলির ক্ষেত্রে মেইনলি প্রিসেপ্টর যে ডাইজেস্টটা রয়েছে এটাকে ফলো করতাম। তবে এর সাথে সাথে আরো কিছু বই ফলো করতাম, যেমন বাংলা সাহিত্যের জন্য নাজিলা ম্যামের ছোট্ট একটা বই আছে, সাহিত্য পাঠ বই, এটা আমাকে খুবই হেল্প করেছে। ইভেন এটা আমার লিখিতেও হেল্প করেছে। এরপর বাংলা ব্যাকরণের জন্য 19-এর যে বইটা রয়েছে, একদম বেসিক যে বইটা, সেটা আমাকে হেল্প করেছে। ইংরেজি সাহিত্যের জন্য কনফিডেন্সের একটা বই ছিল, এটা ভালো হেল্পফুল। আর ইংরেজি গ্রামারের জন্য আমি অনেকগুলা বই পড়েছি, তবে বাজারে পরিচালিত যে বইগুলা মাস্টার্স বা সস, সস বইটা আমাকে ভালোই হেল্প করেছে। এরপরে আমার জিকের জন্য বিভিন্ন বই আমি এখানে পড়েছি, এখানে নির্দিষ্ট কোনো বই নাই, তবে বেসিক ভিউ ছিল বা বিভিন্ন বই ছিল আমার কাছে। আর ম্যাথ এবং ম্যাথের জন্য, স্পেশালি ম্যাথের জন্য, এখানে 9-10-এর যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, এর কোনো বিকল্প নাই, এটা সবাইকে পড়তে হবে। সেটা লিখিত হোক এবং প্রিলির জন্য হোক, অবশ্যই পড়তে হবে। আর বিজ্ঞানের জন্য আসলে আমাকে আলাদা করে পড়তে হয়নি, যেহেতু আমি নিজেই টিচার, এটার জন্য আসলে আলাদা করে আমাকে পড়তে হয়নি। তো মূলত পিএইচডির জন্য এটাই সিলেবাস। আর লিখিতের জন্য তো আমি আসলে বললাম যে এতগুলা বই পড়েছি, আসলে কোনটা রেখে কোনটা বলবো ঠিক নাই। তবে একটা ফিক্সড বই পড়তাম, সেটা আমি অ্যাসুরেন্স সিরিজটাকে আসলে মেইন হিসাবে নিতাম, এবং তার সাথে অন্যান্য বইগুলা পড়ে সেখান থেকে আমার যেটা প্রয়োজনীয় সেই জিনিসটা আমি লিখে নিতাম। আমি আলাদা কোনো নোট টোট করতাম না, তবে ওই অ্যাসুরেন্সের ভিতরেই লিখে রাখতাম যে আমি এইভাবে এইভাবে পরীক্ষার হলে লিখবো। আর ভাইবার জন্য আমি ভাইবা ব্যাটল নামে একটা বই ছিল, এটা সম্ভবত ওইবারই প্রথম সংস্করণ, ভালো বই, বইটা খুবই ভালো, এটা হেল্প করেছে। এছাড়া আমাদের একটা পার্সোনাল গ্রুপ ছিল, আমরা প্রায় 100-150 জন সেখানে, বা আরো বেশিও হতে পারে, এরকম ছিলাম। তারা রেগুলার প্র্যাকটিস করতাম কোনটা কিভাবে বললে ভালো হয় এবং কার অ্যান্সারটা কত সুন্দর, কার কাছ থেকে কোন জিনিসটা গ্রহণ করা যায়, এটা নিতাম। এই তো আর কি আমার আসলে 3টে জায়গায় আচ্ছা, বইগুলোর নাম। এই প্রস্তুতি পরিক্রমায় আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং মানে কি বিষয় মনে হয়েছে? চ্যালেঞ্জের কথা যদি বলি, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল এই দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে থাকা। আমি শুধুমাত্র 44 BCS এর কথাই যদি বলি, আমি 44 BCS এর ফর্ম ফিল আপ করেছি 21 সালের ডিসেম্বর মাসে। এখন পর্যন্ত আমি আমার নিয়োগ হয়নি, তার মানে প্রায় 4 বছর হতে যাচ্ছে। এই 4 বছর শুধুমাত্র একটা জিনিস নিয়ে আমি পড়েছিলাম, আসলে আমি বিসিএস এর যে লুপ, সেই লুপ থেকে বের হতে পারিনি। যেমন আচ্ছা, আমি যখন 40 প্রিলি টিকলাম, এরপর লিখিত দিলাম, লিখিত দেওয়ার কয়েকদিন পরে 45তম প্রিলি, আমি 45তম প্রিলি দিলাম, এর কয়েকদিন পরেই 45তম লিখিত দিয়েছি। তার কয়েকদিন পরে 44-এর লিখিত রেজাল্ট দেওয়ার ফলে আমাকে 44তম বিসিএস এর ভাইবার জন্য প্রিপারেশন নিতে হয়েছে, এবং ভাইবার পাশাপাশি আবার 46 BCS এর জন্য প্রিপারেশন নিতে হয়েছে। এরপর ভাইবা দেওয়ার পর আমার চূড়ান্ত রেজাল্ট দিল। এরপরে তখনও আমি 48 BCS এর জন্য পড়াশোনা করতেছিলাম। ইভেন যেদিন আমার 44 BCS এর রেজাল্ট দেয়, সেদিনই আমি 48 BCS এর পড়াশোনা করতেছিলাম। আর তারপরে রেজাল্ট পাওয়ার পর তো আসলে খুব বেশি আর পড়াশোনা করতে হয়নি। তো এই এতটা সময় ধরে ধৈর্য ধারণ করে রাখা খুবই কষ্টকর, মাঝে মধ্যে হতাশা সৃষ্টি হইতো যে আমি যদি আসলে কোনো ক্যাডার না পাই, এত 4টা বছর ধরে আমি ওয়েট করতেছি, কোনো কিছু যদি না পাই, আমি আসলে এরপরে কোন দিকে যাব। তবে সবসময় আমি একটা জিনিস ভেবে রাখতাম যে
আমি যেহেতু কষ্ট করতেছি, আল্লাহ তাআলা আমার কষ্টের মূল্য অবশ্যই দেবে, এই কথাটা আমি সবসময় বিশ্বাস করি। এবং আমার যেখানে কল্যাণ রয়েছে সেখানে আমার কিছু না কিছু হবে। আমি যখন মেডিকেল অ্যাডমিশন কোচিং করি, রেটিনার কোনো একটা ভাইয়া এসে একটা কথা বলেছিল যে দেখো, তোমার মেডিকেলে চান্স হবেই এমন না, তবে মনে রাখবা তোমার মঙ্গল যেখানে হবে সেখানে তোমার চান্স হবে। সেখানে সে এক্স্যাক্টলি একটা কোট করে একটা কথা বলেছিল যে এমনও হতে পারে যে তুমি মেডিকেলে চান্স পাইলা, তুমি একটা ডেড বডি দেখে তুমি, অথবা যখন অটোপসি হচ্ছে সেটা দেখে তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলা, বা তুমি একটা বড় কোনো রোগে আক্রান্ত হলা, তো আল্লাহ তাআলা তোমাকে সেখানে চান্স দেবে না। তো আমি এই কথাটা সবসময় ভাবতাম যে যদি আমার কিছু না হয়, হয়তো আল্লাহ তাআলা অন্য জায়গায় কোনো মঙ্গল কিছু আমার জন্য রেখেছে। আর আমি যেহেতু কষ্ট করতেছি, আল্লাহ তালা আমার আশা অবশ্যই পূরণ করবে। এটা আর কি সবসময় আর কি মানতাম। তো মেইন চ্যালেঞ্জ ছিল একটা হচ্ছে ধৈর্য ধারণ করা, আর একটা হতাশা। তবে এটা কাটিয়ে উঠতাম আমি আসলে নিজেকে ওইভাবে মোটিভেটেড করে, যে আল্লাহ তালা অবশ্যই ভালো কিছুই আমার জন্য রাখছে। এক্ষেত্রে আপনি যে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, হতাশা পেয়ে বসছিল, দীর্ঘ একটা পরিক্রমা, অনেকদিন অপেক্ষার, নানান রকমের হিসাব নিকাশ থাকে। তো বিসিএস যদি না করতেন তাহলে আপনি আসলে কিসের জন্য প্রস্তুতি নিতেন? আমি যদি বিসিএস না করতাম, সম্ভবত আমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিতাম। আমি আসলে আমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিব, ঢাকায় যাব, সবকিছু আমার অনেকটা সেট আপ হয়েই গিয়েছিল। কিন্তু ওই মুহূর্তে আমার একটা ট্র্যাজেডি হয়। মূলত ওই ট্র্যাজেডিটা প্রায় 1.5 বছর ছিল। এই ট্র্যাজেডিটাই আমাকে মূলত আসলে আমার স্বাস্থ্য থেকে দূরে রাখে আর কি। এরপর আসলে ঢাকামুখী হওয়া হয়নি, বা আমার পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছাও আর কি হয়নি। ঠিক আছে, খুবই চমৎকার করে বলছেন কথাগুলো। এখানে মানে হতাশা কাটে ওঠার ক্ষেত্রে অথবা মোটিভেশনের ক্ষেত্রে যে মানে সেলফ যে একটা কি বলা যায় যে একটা উদ্দীপনা নিজে থেকেই নেওয়া বা কারো কাছ থেকে পরামর্শ যেটাই পেয়েছেন, এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই দরকার পড়ে। না হয় স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকে গতিহীন হয়ে পড়তে পারে বা পথ হারিয়ে ফেলতে পারে। তো এটা আসলে খুব চমৎকার একটি বিষয় আর কি। আপনি বলছিলেন যে আপনি অনেক কিছু এখান থেকে শিখছেন। আমরাও এরকম মনে করি যে এই একজন কবি বলেছিলেন যে যে আমি না, কবি নামে এই মুহূর্তে মাথায় আসছে না, যে সবার আমি ছাত্র, নানান ভাবে নানান জিনিস নির্মল শিখছি বসু দিবা। তার সম্ভবত। মানে এই টেন্ডেন্সিটা থাকাই ভালো আর কি, আমাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকবার বেশি কাজে দিবে। আচ্ছা, এবার একটু শুনবো যারা বিসিএস বিসিএস ক্যাডার যারা হতে চান, নবীন যারা আসতে চান, তাদের জন্য আপনার তরফ থেকে কি পরামর্শ থাকবে, মেডিকেলে যারা পড়াশোনা করছে? মেডিকেলে যারা পড়াশোনা করছে আসলে, বিশেষ করে আমাদের ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তারা কিন্তু মেডিকেল পড়ার সময় চাকরির বিষয়গুলো আসলে মাথায় রাখতে পারে না। তাদেরকে কোনো পড়াশোনা মানে মেডিকেলের পড়াশোনা তো শেষ হচ্ছে না, যেখানে হয়তো ভার্সিটির স্টুডেন্টরা একটু এগিয়ে যায়। তো আমি একটা আচ্ছা, কথা সব সময় আমি আমার জুনিয়র বা যার সাথে দেখা হয় তাদেরকে বলি যে তুমি মেডিকেলে চান্স পেয়েছো মানে তোমার বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছে। শুধুমাত্র এটা তোমাকে এক্সিকিউট করতে হবে। এর জন্য আচ্ছা, তোমাকে হয়তো একটা বিসিএস হলো না, পরের বিসিএস হবে, না হলে পরের বিসিএস হবে। তো তুমি একটা টার্গেট করে রাখবা, 2 বছর বা 3 বছর একটা টার্গেট করে রাখবা। সেখানে যদি প্রথম বছরেই হয়ে যায় তাহলে তো আর তোমার চিন্তা নাই। আর যদি একটু ধৈর্য ধরতে হয়, ধৈর্য আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নিতেই পারে। সেক্ষেত্রে তুমি সেটাকে পরীক্ষা মনে করে আরেকটার জন্য ওয়েট করবা, বা তারপরে আরেকটার জন্য ওয়েট করবা। এরকম জাস্ট একটু ধৈর্য ধরে যদি তুমি 2-2.5 বছর যদি লেগে থাকতে পারো, তাহলে আর পিছাতে হয় না। আর আরেকটা কথা সবসময় বলি যে তোমার যদি একবার একটা ভালো প্রিলির প্রিপারেশন থাকে, এরপর আর কখনো প্রিলির প্রিপারেশন নিতে হয় না। যেমন আমি 40তম বিসিএস এর সময় 56 দিন প্রিলির পড়াশোনা করেছি, যদিও এর আগে প্রিপারেশন ছিল। তবে এর পরের যে পরীক্ষাগুলো 45, 46, 47, এগুলোর জন্য আমার কখনো প্রিপারেশন নিতে হয়নি। বড় জোর 7 দিন, 10 দিন, ইভেন আমার কোনো একটা ফ্রেন্ড 3 দিন পড়াশোনা করে সে প্রিলি টিকেছে। কারণ কি, ওই যে 40 বিসিএস এর সময় একটা ভালো প্রিপারেশন নিয়েছিল। আচ্ছা, একইভাবে লিখিতর ক্ষেত্রেও আমার কাছে সেটাই মনে হয় যে একবার যদি ভালো প্রিপারেশন নেওয়া হয়, যদিও যদি তার ক্যাডার নাও আসে, পরবর্তীতে সেটা তাকে হেল্প করে। আমি এই জগতে আহ মোটামুটি যেহেতু বিসিএস জগতে অনেকের সাথে মিশেছি, কেউ ধৈর্য ধরে পড়াশোনা করেছে আল্লাহ তাআলা তাকে সফলতা দেয়নি এরকম হার খুবই কম। হয়তো তাকে আচ্ছা। 2টা 3টা বিশেষ অপেক্ষা করতে হয়েছে। আমার একজন পরিচিত আছে, সম্ভবত আহ সে 4টা বিসিএস এর লিখিত দেওয়ার পর এই বছর সে প্রশাসন ক্যাডার পেয়েছে। তো তাহলে তাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হয়েছে। এই ধৈর্যটা ধরে রাখলেই ইনশাল্লাহ আমাদের যে নবীনরা রয়েছে তারা ভালো করবে। তাদের প্রতি পরামর্শ একটাই, শুধুমাত্র আচ্ছা, ধৈর্য মানে ধারণ করতে। বিসিএসটা হচ্ছে মানে অবস্থা এরকম, চিকিৎসক বা যারাই আছেন আর কি, তাদের সবার মধ্যে একটা আর ইয়ে থাকে, বাড়তি একটা চাপ
অথবা একটি প্রেষণা অনেক কাজ করে যে আমাকে আসলে বিসিএস ক্যাডার হতেই হবে। তো চিকিৎসকদের বিসিএস ক্যাডার হওয়ার যে একটা বাধ্যবাধকতা বা এই যে একটা কি বলা যায় সামাজিক একটা যা চাপ, এটা কি হওয়া উচিত কিনা, বা এখান থেকে বেরিয়ে পড়তে চাইলে বা এখান থেকে যদি এই চিন্তা থেকে যদি একটু শিক্ষার্থীদেরকে সরানোর আহ চিন্তা আমরা করি, বা রাষ্ট্র যদি করে, আমরা যদি ভাবি বিষয়টা এরকম করে, তাহলে কি করা যেতে পারে? প্রথমত আমি যেটা বলি যে এরকম চাপ কখনোই থাকা উচিত না, বরং আমি দেখেছি যারা বিসিএস থেকে দূরে থেকেছে তারাই বরং ভালো করেছে, বিশেষ করে আমাদের হেলথ সেক্টরে। আমি এরকম কয়েকজনকে চিনি যারা খুবই অল্প বয়সে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমাদের সে খুব বেশি সিনিয়র না, কিন্তু তারা দারুণ ভাবে প্রতিষ্ঠিত। আচ্ছা। ইভেন এমনও আছে কয়েকজনের হয়তো তারা বিসিএস টিকে ছিল, কোনো না কোনো ভাবে তারা হয়তো জয়েন করতে পারেনি, এখন হয়তো তারা জয়েন করেছে। এই যে জয়েন করতে পারেনি, এই 4-5 বছরের ভিতরে তাদের পোস্ট গ্রাজুয়েশন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, অথচ তাদের সাথে যারা জয়েন করেছিল, মানে সঠিক সময়ে যারা জয়েন করেছিল, তারা হয়তো পোস্ট গ্রাজুয়েশনে এখন পর্যন্ত টিকতেই পারেনি। তো আমি মনে করি ডাক্তারদের জন্য বিসিএস একটা বাধ্যবাধকতা এটা থাকাই উচিত না, বরং তাদেরকে ফ্রিলি যা ইচ্ছা করতে দেওয়া উচিত। আর রাষ্ট্র যদি কিছু করতে চায়, রাষ্ট্র বাহিরের দেশের মতো আলাদা একটা সার্ভিস করতে পারে, যেখানে শুধুমাত্র ডাক্তাররা পরীক্ষা দেবে। যেমন আমাদের দেশে জুডিশিয়ারি সার্ভিস রয়েছে, তো এরকম একটা সার্ভিস করতে পারে, অল্প সময়ে তাদের শুধুমাত্র যে সেক্টর গুলা রয়েছে সেই সেক্টর থেকে তাদের পরীক্ষাগুলো নেওয়া হবে। এরকম একটা যদি করা হয় তাহলে হয়তো আমি মনে করি আমাদের অনেকের টাইম ওয়েস্ট হবে না, বা আমাদের মতো যারা ডাক্তার রয়েছে যারা ভিন্ন ক্যাডারে আসতে চেয়েছে, মূলত এই কারণেই কিন্তু আসতে চেয়েছে যে আমাকে যেহেতু জেনারেল পড়াশোনা করতেই হচ্ছে, তাহলে আমি কেন জেনারেল ক্যাডারে যাব না। হয় আমার তো ডাক্তার বাংলাদেশে মোটামুটি ডাক্তারের আর অভাব নাই। বর্তমানে আমি বলবো যে ডাক্তার বর্তমানে ওভার স্যাচুরেটেড, হতে পারে কিছু জায়গায় ডাক্তার কম, যেমন আমি হয়তো ইউনিয়ন পর্যায়ে ডাক্তার পাবো না, আসলে ইউনিয়ন পর্যায়ে আমি তো ডাক্তারের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করতে পারিনি, এই জন্য আমি ডাক্তারকে পাচ্ছি না। কিন্তু ডাক্তার কম বর্তমানে না, ডাক্তার যথেষ্ট রয়েছে। আমি বরং আরো মনে করি এটা ওভার স্যাচুরেটেড হয়ে গেছে এখন, কারণ প্রতি বছর প্রায় 12,000 ডাক্তার বের হচ্ছে। 12,000 ডাক্তার যদি বের হয়, 5 বছর পর আরো 60,000 ডাক্তার হয়ে যাচ্ছে। 60,000 ডাক্তার অলরেডি আমার 1.5 লাখ ডাক্তার রয়েছে। তো 2 লাখ ডাক্তার বাংলাদেশের জন্য কম না এটা, কিন্তু আমরা তাদেরকে ইউটিলাইজ করতে পারতেছি না, রাষ্ট্র তাদেরকে ইউটিলাইজ করতে পারতেছে না। হয়তো আলাদা তাদের জন্য কোনো নীতিমালা নেই। তো এই নীতিমালাগুলোর দিকে রাষ্ট্রের মনে হয় নজর দেওয়া উচিত। আচ্ছা, মানে আমরা একজন স্বাস্থ্যের ঊর্ধ্বতন কর্তা কর্তা ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম। তো ওনারা যখন মেডিকেলের সিট গুলো বাড়াচ্ছিল, ওইটা নিয়ে আমরা আসলে ওনাদের রিমাইন্ডার দিচ্ছিলাম যে চিকিৎসক তো যা আছে মোটামুটি পর্যাপ্ত আমরা ধরতে পারি। তখন উনি বলেছিলেন যে আসলে চিকিৎসক কিন্তু আমাদের পর্যাপ্ত নেই। আমাদের যে রোগীর সংখ্যা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ডিরেকশনস, সেই এটা কিন্তু কাভার করে না এখনো পর্যন্ত। তো আপনি বলছেন যে চিকিৎসক সংখ্যা আর হওয়ার দরকার নেই। এটা আসলে চিকিৎসকদের কর্মসংস্থান থেকে শুরু করে নানান সুযোগ সুবিধা সৃষ্টি করাটা, এটা বরং আমাদের জন্য মূল চ্যালেঞ্জ আমরা মনে করি আর কি। আপনার সাথে একটু দ্বিমত প্রশ্নই করলাম। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভাই। এই যে আপনার সাফল্য গাথা আমরা শুনছি, এই সাফল্যের পেছনে আপনাদের অভিভাবক বা যারা আছেন, যাদের ভূমিকা আছে বলে আপনি মনে করেন, তাদের একটু স্মৃতিচারণ শুনতে চাই। এবং আপনার একটু বায়োগ্রাফিটা আমাকে শেষ পর্যায়ে বলবেন। যদি প্রথমে তো অবশ্যই আল্লাহ তালার কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ তালা আমাকে এই তৌফিক দান করেছেন। আর এরপরে যদি আমি আসলে কারো অবদান দিতে চাই, এটা আমার অবশ্যই ফ্যামিলির অবদান। আমি একটা জায়গায় এর আগে বলেছি যে আমি আমার ফ্যামিলির কাছে আমি টাইমটা চেয়েই নিয়েছি। আমি বলেইছিলাম এভাবে যে আমি 4 বছর সময় চাই, আমাকে যদি 4 বছর সময় দেওয়া হয়। আমি ওই সময় তো আসলে কনফিডেন্স একটু কম ছিল হয়তো, তাই 4 বছর চেয়েছিলাম এবং 4 বছর লেগেই আচ্ছা। গিয়েছে। তো বলেইছিলাম, তো আমার বাড়ি থেকে বলেছিল, আমার ফ্যামিলি থেকে বলেছিল অবশ্যই তোমার যতদিন সময় লাগে তুমি করো। এবং আমি তাদেরকে বলেছিলাম যে আপাতত এই 4টা বছর আমার উপর এক্সপেকটেশন একটু কম রাখতে হবে। আহ আমি চেষ্টা করব, দেখে আমি পারি কিনা, আমার সেই অ্যাবিলিটি আছে কিনা। তো সেক্ষেত্রে মানে অবশ্যই এই যেহেতু তারা আমাকে চার একটু ব্রেক বছর দিচ্ছি। মানে এই 4টা বছর যে আপনি সময় নিয়েছেন, মানে কিসের জন্য সময় নিয়েছেন? মানে আপনি চাকরি করবেন, নিজেকে গোছাবেন, এটার জন্য, নাকি ওনাদের তরফ থেকে কোনো প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাগুলোর আপনি হয়তো থামিয়ে দিয়েছেন 4 বছরের জন্য? মানে বিষয়টা কি ছিল আসলে? আসলে বিষয়টা ছিল যে আমি প্রথম তাদের সাথে শেয়ার করি যে আমি আমার ওই সময় আমি একটু বলেছিলাম যে আমার একটা লাইফের ট্র্যাজেডি ছিল, সেই ট্র্যাজেডি থেকে বের হতে হবে, এটা একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি ওই সময় তাদের সাথে শেয়ার করি যে আমি হেলথ ক্যাডার থেকে আমি জেনারেল ক্যাডারে যেতে চাই। তো তারা প্রথমে দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে এটাকে তারা পজিটিভলি নেয়। তো তখন তারা বলে যে এখন কি করতে হবে, তাহলে আমি তখন বলি যে তাহলে আমাকে একটু 4টা বছর সময় দিতে হবে, যেহেতু জেনারেল ক্যাডার একটু সময় সাপেক্ষ। তখন তারা আমাকে একদম সাদরে সেই 4 বছর সময় দেয়।
এবং আলহামদুলিল্লাহ সেই সময়ের আমি প্রতিদানটা তাদেরকে দিতে পেরেছি। তো সবচেয়ে বেশি সমর্থন আমি আমার ফ্যামিলি থেকেই পেয়েছি। এছাড়া আমি আমার স্কুল কলেজের স্যার বা আরো যারা রয়েছে তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আসলে তাদের থেকে আমি যে বেসিক নলেজটা অর্জন করেছি সেই বেসিক নলেজের মাধ্যমে আমার এত দূর আসা। আর আপনাকে আমি অলরেডি বলেছি যে আমার বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে একজন রিক্সাওয়ালারও অবদান রয়েছে। তার মানে একজন রিক্সাওয়ালার যদি অবদান থাকে, অর্থাৎ সমাজের প্রতিটা স্তরের হয়তো আমার বিসিএস এর ক্ষেত্রে অবদান রয়েছে। তাদের সাথে আমি ভাইভা নিয়ে আলোচনা করেছি, বা ভাইবার কথাবার্তা, তাদের সাথে আমি ভাইবার প্রিপারেশন নিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা স্তরের মানুষের অবদান রয়েছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আচ্ছা, আপনার একটু বেড়ে বেড়ে ওঠার গল্পটা একটু শুনবো শেষ পর্যায়ে। আহ, আমি একেবারেই যদি বলা হয়, ব্রহ্মপুত্র নদীর একেবারে নদী ঘেঁষা যে উপজেলাটা, রৌমারী উপজেলা একেবারে সীমান্তবর্তী, সেখানে বেড়ে ওঠা। আহ একটু যদি এখানে বলি, আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পথের পাঁচালীর অপু চরিত্র যদি বলা হয়, সে অপু চরিত্রের জি। সাথে অনেকটাই আমি মিল পেয়েছি। একদম টিপিক্যাল গ্রাম থেকে উঠে এসেছি। এবং আমি কাশবন দেখেছি, বা কাশবনের যে ঝিঝি পোকা সবগুলো আমার দেখা। এবং যেহেতু অনেকটা চরাঞ্চলের মতোই বেড়ে ওঠা, যখন যদিও এখন সেগুলো আর চরাঞ্চল নেই, সেখানে বেড়ে ওঠা আমার কলেজ, স্কুল, যাবতীয় কিছু সবকিছু আমার উপজেলাতে। আর এরপরে আমার যে গ্রাজুয়েশন সেটা তো রাজশাহী মেডিকেল কলেজ থেকে করা। আহ, এই তো হচ্ছে আমার মোটামুটি বেড়ে ওঠা আর কি। জি। সাজিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিশ্চয়ই কর্মব্যস্ত সময় পার করছেন এখন। সেই সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনি যে একটি উদ্দেশ্যকে সামনে রেখে রাষ্ট্রের একটি খুঁটি হিসেবে আপনি কাজ করবেন, রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কাজ করবেন, সেই কাজগুলো যেন স্মুথলি করতে পারেন, সততার সঙ্গে, দায়িত্বের মানে নিষ্ঠার সঙ্গে যেন করতে পারেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ মেডি বয়েজকে। আমি আমার যে এক্সপ্রেশন গুলা সেগুলো এক্সপ্রেস করতে পারছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে এরকম আরো কোনো মেধাবী চিকিৎসক অথবা মেধাবী শিক্ষার্থী নিয়ে হাজির হব। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।